গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 5th অগস্ট 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে সকালে 6টায় তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পর 7টাতে কে স্টাডিতে রয়েছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, 8:45-এ ডেইলি ম্যাথ বুস্টার 75, 9:30-এ ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস লাইভ, 10:30-এ জিকে ঝালাই, আর 7টার সময় তোমাদের রয়েছে জিকে অভিযান। সমস্ত ক্লাসের লিঙ্ক আর আপডেট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও যারা নতুন রয়েছে। আর জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ তোমাদের ইবুক সেকশনে আপডেট করে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে কালেক্ট করে নাও। এছাড়াও অন্যান্য মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা প্রত্যেক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এই জায়গাতে পেয়ে যাবে, বা অন্যান্য জিকে পিডিএফ এই জায়গাতে পেয়ে যাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লে থেকে তোমরা দেখে নাও নলেজ অ্যাকাউন্টের অ্যাপটাকে। দেখো, প্রথম প্রশ্ন আজকে, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করতে চলেছে? মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করতে চলেছে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। তো ঝাড়খণ্ড রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এটা একটা মানে যোজনা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 16ই আগস্ট 2024-এ আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করেছেন। তো ঝাড়খণ্ড বেহান বেটি স্বাবলম্বন প্রোৎসাহন যোজনা এটাকে আগে বলা হতো, যেটাই বর্তমানে মুখ্যমন্ত্রী মাইয়ান সম্মান যোজনা হলো। এটা লক্ষ্য হচ্ছে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করা আর ক্ষমতায়ন করা। আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি স্তর উন্নত করাও লক্ষ্য এটার। মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা একটা সরকারি বেনিফিট ট্রান্সফার স্কিম, যাতে যোগ্য মহিলা সুবিধাভোগীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে 1000 টাকা করে পায়। 21 থেকে 50 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য। সুবিধাভোগীর বার্ষিক আয় 8 লাখ টাকার কম হতে হয়, আর আনুমানিক 48 লক্ষ মহিলাকে এই প্রকল্পের জন্য যোগ্য নির্ধারিত করা হয়েছে। এবং রাজ্য সরকার ঝাড়খণ্ড রাজ্য প্রতি মাসে 4000 কোটি টাকা এর জন্য খরচ করবে। ঝাড়খণ্ড পূর্ব ভারতের একটা রাজ্য। এর পূর্বে পশ্চিমবঙ্গ, পশ্চিমে ছত্তিশগড়, উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার, দক্ষিণে উড়িষ্যা রাজ্যের সাথে সীমানা রয়েছে। 2000 সালের 15ই নভেম্বর এটা গঠিত হয়। রাজধানী রাঁচি, রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আইনসভা এক কক্ষ বিশিষ্ট বিধানসভা রয়েছে ঝাড়খণ্ডের, শুধু বিধানসভা রয়েছে, বিধান পরিষদ নেই। সংসদীয় নির্বাচনে যদি দেখি, রাজ্যসভায় 6টা, লোকসভায় 14টা আসন। তারপরে কোন রাজ্যে খড়গপুর মেরেগ্রাম হাই স্পিড করিডোর তৈরি করা হবে? খড়গপুর মেরেগ্রাম হাই স্পিড করিডোর এটা তৈরি করা হবে তোমার পশ্চিমবঙ্গে। খড়গপুর মেরেগ্রাম রোড 2231 কিলোমিটার দীর্ঘ এবং 10,247 কোটি টাকা খরচ হবে এটার জন্য। এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর উত্তর পূর্বের মধ্যে সংযোগ এটা আরো উন্নত করবে, যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর উত্তর পূর্বের মধ্যে। ভারত সরকার দেশের বর্তমান আর ভবিষ্যতের চাহিদা মেটাতে 8টা নতুন জাতীয় উচ্চ গতি করিডোর প্রকল্প নির্মাণের অনুমোদন দিয়েছে। এবং এই নতুন যে 8টা দিয়েছে, নতুন 8টা মানে হাই স্পিড করিডোর স্কিম যেটা, ঠিক আছে, এর জন্য মোট ব্যয় হবে 50,655 কোটি টাকা, এবং সারা দেশে 936 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। ন্যাশনাল হাই স্পিড রোড করিডোর অনুমোদিত হয়ে গেছে, এবং কেন্দ্রীয় সরকার অনুমোদিত 8টা সড়ক প্রকল্পের মধ্যে একটা 8 লেনের, 3টে 6 লেনের, 4টে 4 লেনের। এই প্রকল্পগুলো দেশের সংযোগ আরো বাড়াবে, মানে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করবে, যেটা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারতকে সহায়তা করবে। 8 লেন সড়ক প্রকল্প হচ্ছে নাসিক ফাটা, মহারাষ্ট্রের পুনের কাছে খেদ এলিভেটেড রোড করিডোর। এখানে 7,827 কোটি টাকা ব্যয় 30 কিলোমিটার দৈর্ঘ্যের করা হচ্ছে। 6 লেনটা হচ্ছে তোমার 4.613 কোটি টাকা ব্যয়ে আগ্রা গোয়ালিয়র প্রকল্প, 88 কিলোমিটার দীর্ঘ এখানে হবে। থারাদ ডিসা মেহসানা আহমেদাবাদে একটা হবে 214 কিলোমিটারের, 10,534 কোটি টাকা খরচ করে। কানপুর রিং রোডটা 3,298 কোটি টাকা খরচা করা হচ্ছে 47 কিলোমিটার দৈর্ঘ্যের বানানোর জন্য। আর 4 লেন রোড যদি দেখি, একটা হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যা রিং রোড 68 কিলোমিটার দৈর্ঘ্যের, খড়গপুর মেরেগ্রাম রোড 231 কিলোমিটার, রায়পুর রাঁচি করিডোরের পাথালগাঁও আর গুমলা অংশে 137 কিলোমিটার দৈর্ঘ্যের, আর আসামের উত্তর গুয়াহাটি বাইপাস 121 কিলোমিটার। আসাম ব্রহ্মপুত্র নদীর উপর একটা সেতু নির্মাণ এই প্রকল্পের মধ্যে রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা যদি প্রাপ্তি ব্যাচ, যেটা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ বা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে চাও, সেক্ষেত্রে এই কোডটা ইউজ করো, তোমাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট কোড এখানে রয়েছে।
তো এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস, সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলসে ডিসকাশন, তার সাথে প্রিভিয়াস ইয়ার কোন চ্যাপ্টার থেকে কি এসেছে এবং সেগুলোর অনলাইন টেস্ট সিরিজ, এবং ব্যাচ ওয়াইজ তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজও রয়েছে। আর কম্বাইন্ড ব্যাচে তোমরা এসএসসি রেলওয়ে দুটোরই ফুল লেন্থ টেস্ট সিরিজ পাবে, প্লাস সব কিছু সুবিধা পাবে। তো এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিও আরও ডিটেলস তোমাদের এই ব্যাপারে কোয়ারিজ যেগুলো রয়েছে সেগুলো জানার জন্য। বা তোমরা আমাদের আলাদা করে জিএস ফাউন্ডেশন ব্যাচ, সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ পরমাণু, ইংলিশের ফাউন্ডেশন ব্যাচ এপিফ্যানি বা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ 3 আর্যভট্টতেও জয়েন করতে পারো। এছাড়া আরও দুটো তোমাদের রানিং ব্যাচ রয়েছে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমেন, ডাব্লিউবিপি এবং কেপির সমস্ত পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ। এগুলোতে জয়েন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল তোমরা করে নিও। নেক্সট, 14তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? 14তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপ হয়েছে তোমার নিউ দিল্লিতে। 1 অগস্ট 2024 ভারত 14তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি সংলাপের আয়োজন করেছিল। এই বৈঠকটা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্য করা হয়েছিল দুটো দেশের মধ্যে। 14তম ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা নীতি আলোচনার সভাপতিত্ব করেছেন, দেখো সহ সভাপতি ছিলেন প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে, আর ভিয়েতনামের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল ওয়াং জুয়ান চিয়েন, এনারা সহসভাপতি ছিলেন। আর ভারতের সম্প্রতি ভারত সফরকারী লেফটেন্যান্ট জেনারেল ওয়াং জুয়াং চিয়েনকে যদি তোমাদের এইভাবে বলে, তোমরা বলবে তিনি ভিয়েতনামের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী। বা ধরো এইভাবে কোশ্চেন আসতে পারে ভারতের প্রতিরক্ষা সচিব কে, তো গিরিধর আরমানে। ঠিক আছে, কোন তারিখে ভারতীয় অঙ্গদান দিবস পালন করা হয়? ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে প্রত্যেক বছর পালন করা হয় 3 অগস্টে। 14তম ভারতীয় অঙ্গদান দিবস এবারে হলো 3 অগস্ট 2024। এটা মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য করা হয় প্রত্যেক বছর। মৃত দাতা এবং তাদের পরিবারের দ্বারা সমাজে করা অবদানকেও স্মরণ করা হয়, তাদেরকে সম্মান জানানো হয়। ভারতীয় অঙ্গদান দিবসের লক্ষ্য হচ্ছে অঙ্গদান সংক্রান্ত পৌরাণিক কাহিনী এবং ভুল ধারণাগুলো দূর করা এবং মানুষকে মৃত্যুর পরে তাদের অঙ্গ আর টিস্যু দান করতে অনুপ্রাণিত করা এবং উৎসাহিত করা। কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে জাতীয় অঙ্গ আর টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন জুলাই মাসকে দেশের অঙ্গদানের মাস হিসাবে ঘোষণা করেছে। জুলাই মাসটা বেছে নেওয়া হয়েছে কারণ 8 জুলাই 1994 ভারত মানব অঙ্গ প্রতিস্থাপন আইন 1994 প্রণীত করেছিল। বিশ্ব অঙ্গদান দিবস, দেখো অনেক দেশেই তাদের নিজস্ব অঙ্গদান দিবস রয়েছে। সাধারণভাবে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন স্থানে 13ই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবসটাও পালন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রী বর্তমানে আমাদের কে রয়েছেন? পাশাপাশি এই প্রসঙ্গে তোমরা জেনে রাখো আর একবার, জগৎ প্রকাশ নাড্ডা। তারপরে ভারত সরকার ভিয়েতনামকে কত ঋণ দেবে বলে ঠিক করেছে রিসেন্টলি? দেখো $300 মিলিয়ন একটা ঋণ দেবে ভারত সরকার ভিয়েতনামকে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চীনের সফরের সময় ভিয়েতনামের জন্য মোট $300 মিলিয়ন দুটো ঋণ ঘোষণা করেছে। এটা ভিয়েতনামের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার জন্য করেছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী 30 জুলাই থেকে 1 আগস্ট 2024 পর্যন্ত 3 দিনের ভারত সফরে এসেছিলেন এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চীনের ভারত সফরে ভারত আর ভিয়েতনামের মধ্যে 9টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের শুল্ক বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। এদের মধ্যে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেগুলোর প্রতিপাদ্য যেগুলো বিষয়। আর সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইম্ফল মণিপুর ভিয়েতনাম একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স হ্যানয় ভিয়েতনামের সাথে, ঠিক আছে, এটা হ্যানয় রয়েছে, এটা মণিপুরে রয়েছে। তো এই দুটোর সাথে কৃষি গবেষণা আর শিক্ষার উন্নয়নে সহযোগিতাও করবে আর কি দুটো দেশই। ভিয়েতনামের বিচার মন্ত্রক এবং কেন্দ্রীয় আইন আর বিচার মন্ত্রকের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতার প্রচার, দুই দেশের মধ্যে রেডিও আর টেলিভিশনে সহযোগিতা বৃদ্ধি করা। ভারত ভিয়েতনামকে মোট $300 মিলিয়ন দুটো ঋণ এই জন্য দিয়েছে। মাইশন কোয়াংনাম প্রদেশ ভিয়েতনামের F ব্লক সংরক্ষণ পুনরুদ্ধারের জন্য ভারত ভিয়েতনামকে সাহায্য করছে। ঔষধি গাছের ক্ষেত্রে সহযোগিতা, আর গুজরাটের লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরিতেও চুক্তি। উভয় দেশে 2024-2028 সময়কালে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়নের জন্য এই কর্ম পরিকল্পনা তৈরি করছে আর কি। এত কিছু এই চুক্তির মধ্যে রয়েছে। নেক্সট, 54তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড 2024 ভারত কোন অবস্থানে রয়েছে? 54তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড 2024 ভারত রয়েছে 4র্থ অবস্থানে। ভিয়েতনাম একটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ান নেশনসের সদস্য। এটা একটা কমিউনিস্ট দেশ যেটা ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি দ্বারা শাসিত হয়। রাজধানী হ্যানয়, মুদ্রা ডং, রাষ্ট্রপতি তোলাম, প্রধানমন্ত্রী ফাম মিন চিন,
তারপরে ভারত সরকার গুজরাটের জামনগরে তার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কত টাকা দিয়েছে? মোট দিচ্ছে $85 মিলিয়ন টাকা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক গুজরাটের জামনগরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারকে 10 বছরের মেয়াদে $85 মিলিয়ন প্রদানের জন্য জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। অর্থকেন্দ্রের সম্প্রসারণ আর গবেষণা উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের জন্য ব্যবহার করা হবে এটা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আয়ুষ মন্ত্রকের সহযোগিতায় গুজরাটের জামনগরে হু এর গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন স্থাপন করছে। এটা ঐতিহ্যগত ওষুধের একমাত্র বিশ্বব্যাপী কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19 এপ্রিল 2022-এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিচালক টেড্রস গেব্রেইসাস আর মরিশিয়াস প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনাউথের উপস্থিতিতে জামনগরে জিসিটিএম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ভারত সরকার জিসিটিএম প্রকল্পে $250 মিলিয়ন বিনিয়োগ করার প্রস্তাব করেছে, যার মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে মাত্র $85 মিলিয়ন। দেখো, ট্র্যাডিশনাল মেডিসিন বলতে কি? ঐতিহ্যগত ওষুধ হচ্ছে, মানে এগুলোকে অ্যাকচুয়ালি দেশীয় ওষুধ বা লোক ওষুধও বলে। তো শারীরিক আর মানসিক রোগ নির্ণয়, চিকিৎসা আর মোকাবিলা করার পাশাপাশি তাদের স্বাস্থ্য আর সুস্থতা বজায় রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়। আয়ুষ মন্ত্রণালয় ভারত সরকার 9 নভেম্বর 2024-এ গঠন করেছিল। এই মন্ত্রণালয় আয়ুর্বেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথির ক্ষেত্রে শিক্ষা আর গবেষণাকে উৎসাহিত করে এবং মানে অনুপ্রাণিত করে। আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব রয়েছেন বর্তমানে প্রতিমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948-এ 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। 7 এপ্রিল সেই কারণে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করি। এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে, সুইজারল্যান্ডের। আর ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গেব্রেইসাস। গত 5 বছরে ভারতে কত বাঘ মারা গেছে? 628টা বাঘ মারা গেছে গত 5 বছরে। সরকারি তথ্য অনুযায়ী প্রাকৃতিক কারণ আর শিকার সহ অন্যান্য কারণে গত 5 বছরে ভারতে মোট 628টা বাঘ মারা গেছে। প্রজেক্ট টাইগার রিলেটেড এই প্রসঙ্গে আমি তোমাদের আরো একবার রিমাইন্ড করে দিতে চাই। দেখো, প্রজেক্ট টাইগার ইন্দিরা গান্ধী সরকার 1 এপ্রিল 1973-তে স্টার্ট করেছিলেন। 1973 সালে ক্রমভাসমান বাঘের সংখ্যা সংরক্ষণ আর বৃদ্ধির জন্য ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়েছিল। এটা দেশের জাতীয় প্রাণী বাঘের সংরক্ষণ নিশ্চিত করতে চালু করা হয়েছিল। মূল লক্ষ্য হলো ভারতের বাঘের স্বাস্থ্যকর জনসংখ্যা নিশ্চিত করা। এই প্রকল্পটার প্রশাসনিক নিয়ন্ত্রণী সংস্থা হচ্ছে আমাদের জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ। ভারতে মোট ব্যাঘ্র প্রকল্প আছে এখনো পর্যন্ত 55টা। নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ হলো ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণাগার, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। এইগুলো হচ্ছে আমাদের টাইগার রিজার্ভ। রাজাজি, করবেট, যেখান থেকে টাইগার প্রজেক্ট স্টার্ট হয়, পিলভিট, তারপরে দুধওয়া, বাল্মীকি, বক্সা, মানস ওরাং, ঠিক আছে। এখানে তোমার কামলাং রয়েছে, পাক্কে রয়েছে, নামেরি, কাজিরাঙ্গা, নামদফা, তারপরে দম্ফা, পালামো, সঞ্জয় দুবরি, পান্না, বান্ধবগড়, মুকুন্দর হিলস, তারপরে রণথম্বর, সরিষ্কা, এগুলো সবকটা টাইগার রিজার্ভ আমাদের ভারতের। এছাড়া এখানে দেখো সাতপুরা, পেঞ্চ, কানহা, তারপরে আচ্ছানকার, সুন্দরবন রয়েছে, শিমলিপাল, নাগজিরা, সাতকোশিয়া, উদান্তি, সীতানদী, তারপরে তোমার ইন্দ্রবতী, কাওয়াল, তাডোবা আন্ধেরি, পেঞ্চ, বোর, মেলঘাট, সহাদ্রি, আমরাবাদ, নাগার্জুন সাগর শ্রীশৈলাম যেটা বৃহত্তম, তারপরে তোমার ডান্ডেলি আনসি রয়েছে, তোমার ভদ্র রয়েছে, নাগারহোল রয়েছে, বিআরটি, সত্যমঙ্গলম রয়েছে, নীলগিরি, তারপরে তোমার এখানে মধুমালাই, বন্দিপুর, ঠিক আছে, পারাম্বিকুলাম, আনামালাই, পেরিয়ার, আর হচ্ছে তোমার কালাকাদ, মুন্দারধুরাই, এইসব জায়গাগুলোতে আমাদের টাইগার রিজার্ভ রয়েছে। 2022 সালে বাঘশুমারি অনুসারে বাঘের সংখ্যা ছিল 3167টা। 2018 সালে বাঘের সংখ্যা ছিল 2967টা। ক্যামেরা, ট্র্যাপ ডেটা আর ফটোবিহীন বাঘ সম্পর্কে শিক্ষিত অনুমানের উপর ভিত্তি করে 2023 সালে বাঘের সংখ্যা আনুমানিক 3925 হয়েছিল, যেটা আগের বছরের তুলনায় 6.1% বৃদ্ধি পেয়েছিল। রাজ্যের দিক থেকে যদি বাঘের সংখ্যা দেখি, সব থেকে বেশি আছে মধ্যপ্রদেশে, 785টা বাঘ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ, যেটা 2018 সালে 526 থেকে বৃদ্ধি হয়ে এটা হয়েছে আর কি। তারপরে কর্ণাটক রয়েছে 563টা, তারপরে উত্তরাখণ্ড 560, তারপরে মহারাষ্ট্র 444।
এটা হচ্ছে তোমার যেটা প্রজেক্ট টাইগার রিলিজ হয়েছিল লাস্ট আমরা দেখেছি, দেখো এটা তার স্ট্যাটিস্টিক্স 2022-এ এই পজিশনে রয়েছে। আর আমরা বিভিন্ন প্রকল্প কত সালে চালু হয়েছে সেগুলো যদি দেখি, দেখো ব্যাঘ্র প্রকল্প 1973, সামুদ্রিক কচ্ছপ প্রকল্প 1995, তুষার চিতা প্রকল্প 2009, হাতি প্রকল্প 1992, ডলফিন প্রকল্প 1997। তারপরে চতুর্থ রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল তোমার কোথায়? ভোপালে। 2024 সালে 30 আর 31 জুলাই মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন 2024-এর চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষকদের হিন্দিতে তাদের কাজ উপস্থাপন আর আলোচনা করার জন্য একটা প্ল্যাটফর্ম প্রদান করা, হিন্দিতে বিজ্ঞান আর প্রযুক্তিভিত্তিক গবেষণাকে সমৃদ্ধ করা আর হিন্দি মাধ্যমে বিজ্ঞান আর প্রযুক্তিকে জনপ্রিয় করা। ফোর্থ রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন 2024টা অর্গানাইজড করেছে দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যাডভান্স মেটেরিয়ালস অ্যান্ড প্রসেস রিসার্চ ইনস্টিটিউট, ভোপালে রয়েছে এটা। 2024 সালে চতুর্থ রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞানের সম্মেলন কে উদ্বোধন করেন? তোমাদের এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। 30 জুলাই 2024-এ চতুর্থ রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন 2024-এর উদ্বোধন করেছিলেন ইনি। এদের সভাপতিত্ব করেছিলেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা। ফোর্থ রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন 2024-এর থিম হচ্ছে তোমার আপগ্রেডেশন অফ ন্যাশনাল সায়েন্টিফিক কনসিয়াসনেস ইন অমৃতকাল। তারপরে সাংস্কৃতিক ঐতিহ্যের অবৈধ পাচার বন্ধ করতে ভারত কোন দেশের সাথে সাংস্কৃতিক সম্পত্তি চুক্তি স্বাক্ষর করেছে? কালচারাল প্রপার্টি এগ্রিমেন্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। সম্প্রতি ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক প্রত্নবস্তুর অবৈধ পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আর তাদের উৎপত্তিস্থলে প্রাচীন বস্তুর প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো সাংস্কৃতিক সম্পত্তি চুক্তি স্বাক্ষর করেছে। তারপরে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পরবর্তী চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সতীশ ঝা। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের প্রতিষ্ঠিত হয় 1975-এ। এর সদর দপ্তর রয়েছে স্যান্টোরিয়া, আসানসোল, পশ্চিমবঙ্গ। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে জামবেজি নদীর একটা জলপ্রপাত এটা, যেটা জাম্বিয়া জিম্বাবুয়ের সীমান্তে রয়েছে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন, 2024 সালের বাজেটে নিচের কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছে আর 2024-25 বাজেটের মোট পরিমাণ কত? শেষকালে কমেন্টে জানাও। হোমওয়ার্কে চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করবো। 4 অগস্ট 2024 যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। সম্প্রতি কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে? পেরিয়ার টাইগার রিজার্ভ। রুয়ান্ডা প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মৃদু পবন দাস। বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া কোন শহরে করভাস আমেরিকান একাডেমির সহযোগিতায় জাতীয় বাস্কেটবল একাডেমি স্থাপন করেছে? মুম্বাই। কোন দেশ বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি 2024 আয়োজন করছে? ভারত। গ্লোবাল ওয়াটার টেক সামিট 2024-এ ওয়াটার ডিপার্টমেন্ট অফ দ্য ইয়ার বিভাগে জিইএফ গ্লোবাল ওয়াটার টেক অ্যাওয়ার্ড জিতেছে কোন সংস্থা? কেন্দ্রীয় জল কমিশন। 54তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড 2024-এ ভারত কোন অবস্থানে রয়েছে? চতুর্থ। রোহন বোপান্না কোন টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করার পর ভারতীয় টেনিস থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন? প্যারিস অলিম্পিক। কে সম্প্রতি প্রাক্তন সেনাদের জন্য ই স্বাস্থ্য টেলিকনসালটেন্সি সুবিধা চালু করেছে? ভারতীয় সেনাবাহিনী। কোন কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় শিক্ষানবিশ ও প্রশিক্ষণ প্রকল্প 2.0 পোর্টাল চালু করেছে? ধর্মেন্দ্র প্রধান। স্বাধীনতার পর একই অলিম্পিকে দুটো পদকজয়ী প্রথম ভারতীয়কে? মনু ভাকার। সমুদ্রের গভীরে আবিষ্কৃত অক্সিজেনের অভিনব রূপকে কি বলা হয়? ডার্ক অক্সিজেন। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো।
থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।